স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আজ বিএনপি সরকারের ৬ মাস পূর্ণ হলো। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করে সরকার বেশ প্রশংসা পাচ্ছে, কিন্তু গ্যাস বিদ্যুতের সংকট আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও সরকার সাফল্যের সঙ্গে এগোচ্ছে। ঠিক ৬ মাস আগে প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। এই ৬ মাসে অর্থনীতি, বাজার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও প্রশাসনের নানা উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু প্রশ্ন, এইসব উদ্যোগে ঠিক কতটা বদলেছে সাধারণ মানুষের জীবন? জুলাইয়ের আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত ওইটাই রয়ে গেল, মানে কোনো পরিবর্তন হয় নাই। মানুষের কোনো জনজীবনের কোনো নিরাপত্তা নেই। বিদ্যুতের জন্য মানুষ অসন্তুষ্ট, আর কিছুই না। এটা যদি সঠিকভাবে দিতে পারতো তাহলে মনে হয় মোটামুটি ভালোই ছিল। পেঁয়াজের দাম ছিল 80 টাকা, 90 টাকা, 100 টাকা ফুট করে হয়ে যেত, কিন্তু এখন 40 টাকা, 30 টাকা, 50 টাকার ভিতরে আছে। প্রতিটা খাতে যদি সরকার সিন্ডিকেটটা ভাঙতে পারে, তাহলে অবশ্যই সরকার, আশা করি বাংলাদেশে মানুষের আস্থা ভরসা আলো হয়ে থাকতে পারবে। এই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন একটু তদারকি করে মানুষকে 4টা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করার জন্য। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কতটা কার্যকর ভূমিকা রাখছে? সংকট মোকাবেলায় কি পদক্ষেপ নিচ্ছেন ক্ষমতাসীনরা? এমন প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে। ৬ মাস তো নর্মাল স্বাভাবিক ৬ মাস না। যে অর্থনীতি পেয়েছি এবং যে ধার দেনা থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে সব কিছুতে ঘাটতি। এমন কোনো এরিয়া না যেখানে ঘাটতি রেখে যায়নি। এখন তো আমি ঘাটতি পূরণ করতেছি। আমরা এখন চলতেছে উদ্ধার অভিযান, এবং এখান থেকে আমাকে করতে হবে এটাকে স্থিতিশীল করা। পরের পর্যায়ে গিয়ে আমরা সমৃদ্ধির দিকে যাব। এটা তো আগামী 2-3 বছর যাবে এটাকে স্টেবল করার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। বন্ধ হয়নি মব ভায়োলেন্স। এই অবস্থায় জননিরাপত্তা নিশ্চিতে সরকার কতটা গুরুত্ব দিচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনী তো যে জায়গায় আমরা পেয়েছি, এটা তো একটা বিপর্যস্ত অবস্থা। প্রথমে আগে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, এটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে না পারলে সেইটার সুফল পাওয়া যাবে না। যারা গণতান্ত্রিক রাজনীতির নামে একটা অস্থিরতা সৃষ্টি করে, আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তারা দেখতে পাচ্ছে পরিষ্কারভাবে আমরা একটা বড় উন্নয়নের দিকে যাচ্ছি। এটাকে বাধাগ্রস্ত তারা করতে চাইবে, এবং এটা যদি রাজনীতি তারা মনে করে, তাহলে দুঃখজনক। সামনের দিনগুলোতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করেন সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। প্রত্যাশা ৬ মাসও তার পূরণ হবে না, কিন্তু অগ্রগতি হচ্ছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবিধান থেকে প্রশাসন, বিচার বিভাগ থেকে নির্বাচন ব্যবস্থা বদলের প্রত্যাশা ছিল জুলাই পরবর্তী বাংলাদেশে। তারেক রহমান সরকারের ৬ মাসে রাষ্ট্রের সংস্কার কতদূর এগিয়েছে? জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামোগত পরিবর্তনের দাবি সামনে আসে। এটি হয়ে ওঠে রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ক্ষমতার পালাবদলের পর নতুন সরকারের কাছে স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল কিছুটা বেশি। সরকারেরও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি ছিল। বিএনপির ৩১ দফাতেও ছিল রাষ্ট্র সংস্কারের বিস্তারিত রূপরেখা। সরকারের ৬ মাসের মূল্যায়নে সংস্কার, জবাবদিহি, প্রশাসনিক স্বচ্ছতা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে। দলটির দাবি, প্রথম ৬ মাসে তাদের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত কর্মসূচির অধিকাংশ অর্জিত হয়েছে। তবে ভিন্নমত রাজনীতি বিশ্লেষকদের। সংবিধান সংশোধন কিংবা জুলাই সনদের মতো মৌলিক কাঠামোগত সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলছেন তারা। সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটা পরিবর্তন আনা যেত। প্রেসিডেন্টকে একটু ক্ষমতা দেওয়া, বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে, তারপরে ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদকে 2 মেয়াদের মধ্যে সীমাবদ্ধ রাখা, তারপরে ধরেন এই যে একই ব্যক্তি, দলের নেতা, প্রধানমন্ত্রী, আবার সংসদ নেতা, এই প্রভিশনটাও তো
করা যেত। প্রথম 6 মাসে রাষ্ট্র সংস্কারে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের চেয়ে প্রশাসনিক ভিত্তি তৈরি ও প্রাতিষ্ঠানিক রদবদলের উপর বেশি জোর দিয়েছে, এমনটিই বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বিচার বিভাগের স্বাধীনতা, সেক্ষেত্রে একাধিক অধ্যাদেশ ছিল, বা জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি কমিশন, তথ্য কমিশন, এই ধরনের বিষয়গুলো কিন্তু যেটা হয়েছে সরকার হয় স্থগিত রেখেছে অথবা বাতিল করা হয়েছে। এছাড়া মৌলিক বিষয় উপেক্ষা করে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 এবং গুম প্রতিরোধ আইনের খসড়া মন্ত্রিপরিষদের নীতিগত অনুমোদিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাংলাদেশে ব্যাপক মানবাধিকার হরণের জন্য যারা দায়ী, যে সংস্থাগুলো, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বেশ কিছু ধারা এই দুটো আইনের মধ্যে আছে, যে একটি বাস্তবে সেই যারা অধিকার লঙ্ঘনকারী সংস্থা বা তাদের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা, তাদেরকে জবাবদিহিতার আয়ত্তার আনার থেকে ঊর্ধ্বে রাখার জন্য সেগুলো করা হয়েছে। 31 দফার বাস্তবায়ন ও নির্বাচনী অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ছিল বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। 6 মাসে সরকারকে তাই দুটি বড় বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। একদিকে অর্থনীতি ও জনকল্যাণে কিছু দৃশ্যমান উদ্যোগ, অন্যদিকে রাষ্ট্রের মৌলিক কাঠামো বদলের ক্ষেত্রে এখনও থেকে গেছে বড় প্রশ্ন। আগামী দিনের চ্যালেঞ্জ এখন সংস্কার কি রাজনৈতিক সমঝোতার পথে এগোবে, নাকি দলীয় স্বার্থ এবং রাজনৈতিক বিরোধিতার মুখে আটকে যাবে? শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের 13টি অঞ্চলের উপর দিয়ে আজ ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অঞ্চলগুলো হলো রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সুনামগঞ্জে পাহাড়ি ঢল আর বন্যার পর নতুন আতঙ্ক আফাল বা ঢেউ। এর তাণ্ডবে দিশেহারা বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। অনেকে বাঁশ, বালুর বস্তা ও কচুরিপানা দিয়ে শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা করছেন, কেউ আবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। বিশাল জলরাশির মাঝে ভাসছে গ্রামগুলো, দেখে মনে হয় যেন ছোট ছোট দ্বীপ। এই চিত্র সুনামগঞ্জ হাওরের। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে। পাহাড়ি ঢল আর বন্যার পর নতুন আতঙ্কে রয়েছে হাওরের মানুষজন। স্থানীয়রা এমন দুর্যোগের নাম দিয়েছে আফাল। উত্তাল ঢেউয়ের তাণ্ডবে বসতভিটা, রাস্তাঘাট ও গ্রামীণ জনপদের ব্যাপক ক্ষতি হয়। বাতাসের বেগে হাওরের জলরাশিতে তৈরি হওয়া ঢেউয়ে পাড়ের মাটি ক্ষয়ে যায়, সেই সাথে ভেঙে পড়ে কাঁচা ঘরবাড়ি ও বাঁধ, তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। বর্তমানে এই ঢেউয়ে আমরা একবারে গদুয়া নিতেছি গিয়া। বর্তমানে যে ঢেউ আসে না, ঢেউ আইসা তোমার এই কুল্লা দিয়ে বর্তমানে সুতে আইয়া তোমার বাড়ি ভাঙ্গিয়া মাটি যাইতেছে, ওয়াল এরা মানে আমরা দিতেছি কিন্তু ওয়াল টিকে না। ফাঁক উঠলে পরে মাটির কোনটি লান কাটতে নিলে পরে বাড়ি ঘর আপনার ওয়াল চাল সব বাইবার ডাব্বা ফুরে জায়গা। যদি মনে করেন যে সরকারে এই ফুবের বান্ডা কোনোভাবে বেরিবান্ধের মতো দেওয়া হইতো, তাহলে যেমন আমরা বাহাদুরপুর গ্রাম বাঁচলো না। আমি নিয়ে যাওয়াই না বন দিয়া বান দিয়েছি, বাঁশ পরে তিরপাল সুপাল দিয়া যা আছে আমরা যেমনই পারছি এমনই রাখছি। এইটা বানে তোখানে বাড়ি ভাঙিয়ে নিয়ে থাকা, আমরা এই বন টন দিয়ে তো আমরা রাখতে পারি না। আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু বেরিবান চাই। আমরা চাও বাচ্চা কেমনে টেকায় রাখতাম, এটাই আমরা ব্যবস্থা চাই। হাওর পাড়ের গ্রামগুলোকে আফালের হাত থেকে রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করছি এবং আমরা বিভিন্ন জায়গায় সার্বক্ষণিক নজরদারি রাখছি, এবং কোনো জায়গায় যদি মানে গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা গ্রহণ করছি। আফালের আঘাতে ভাঙনের মুখে পড়লে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ও জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো হয়। চলতি বর্ষা মৌসুমে সুনামগঞ্জের হাওর অঞ্চলে আফালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে হাজার কোটি টাকার বড় ফসল হানি ঘটেছে এবং হাওর পাড়ের বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়েছে। তাই স্থানীয়দের দাবি, আফালের হাত থেকে হাওরবাসীকে রক্ষায় দ্রুত দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হোক। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইন্দোনেশিয়ায় আবারও 5.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। রবিবার দিবাগত রাত 12:46 ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এন্দে শহরের 65 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ভূপৃষ্ঠের 48.9 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে শনিবার দেশটির পূর্বাঞ্চলের 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত 53 জন নিহত হয়। তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর অত্যন্ত নির্ভরশীল পশ্চিম এশিয়ার দেশগুলোর অর্থনীতি। তাদের মোট আয়ের বড় অংশই জ্বালানি রপ্তানি থেকে আসে। তবে ভূরাজনৈতিক সংঘাত, যুদ্ধ ও মূল্য অস্থিতিশীলতার কারণে আর্থিক ঝুঁকি তৈরি করছে। ফলে গভীর সংকটের মুখে পড়ছে বিশ্ব অর্থনীতি। তাই জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে বহুমুখীকরণের দিকে ঝুঁকছে দেশগুলো। গ্যাস মানেই পশ্চিম এশিয়া, আর এই দুয়ের উপরই নির্ভর করে এই অঞ্চলের অর্থনীতি। বিশ্বের জ্বালানি চাহিদার বড় অংশের যোগান দেয় এই অঞ্চলের দেশগুলো। গত বছর এই দুটি পণ্য রপ্তানি করেই 11,400 কোটি ডলার আয় করেছে দেশগুলো। তবে যুদ্ধ, সংঘাত, ভূ রাজনৈতিক অস্থিরতা এবং হরমুজ প্রণালী ও লোহিত সাগরের নিরাপত্তা সংকট এবং তেল হ্রাসের কারণে এই অঞ্চলের অর্থনীতি এবং বৈশ্বিক বাজার চ্যালেঞ্জের মুখে। আর তাই তেলের অর্থনীতি থেকে বের হয়ে আসতে চাইছে উপসাগরীয় দেশগুলো, ঝুঁকছে অর্থনৈতিক বহুমুখীকরণে। পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় ও প্রভাবশালী দেশ সৌদি আরবের অর্থনৈতিক বহুমুখীকরণের সুস্পষ্ট প্রমাণ সৌদি ভিশন 2030। এর আওতায় পর্যটন, প্রযুক্তি ও শিল্প খাতে প্রসার ঘটাচ্ছে দেশটি। এছাড়া খেলাধুলায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে তারা। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বড় তারকাদের নিয়ে সুপরিচিত হতে চায় সৌদি প্রো লিগ। স্পোর্টস বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চান সৌদি যুবরাজ। পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভিসা সহজের পাশাপাশি নতুন শহর গড়া, হালাল বার, সিনেমা হল সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এদিকে 2031 ভিশনের আওতায় জ্বালানি খাতে নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক বহুমুখীকরণে বেশ সফল সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে আবাসন এবং রিয়েল এস্টেট খাতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রধান আকর্ষণ এই দেশটি। বর্তমানে দেশটির মোট জিডিপি প্রায় 70%-এরও বেশি আসে তেল বহির্ভূত খাত থেকে। স্টার্টআপ বিজনেস, পর্যটন, আবাসন, বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং প্রযুক্তি খাতের প্রসারের মাধ্যমে নিজেদের আধুনিক ও জ্ঞানভিত্তিক অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করছে সংযুক্ত আরব আমিরাত। অর্থনৈতিক বহুমুখীকরণে দ্রুত অগ্রগতি অর্জন করছে বিশ্বের 10টি ধনী দেশের তালিকায় থাকা কাতার। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে কাতার সরকারের বিনিয়োগও রয়েছে। এছাড়া 2022 সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের পর পর্যটক আকর্ষণ বৃদ্ধি পেয়েছে দেশটিতে। প্রযুক্তি, এডুকেশন সিটি ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার কাজ চলছে। কার্বন নিঃসরণ কমাতে এবং যাতায়াত সহজ করতে পরিবহন ব্যবস্থাকে পুরোপুরি আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে রূপান্তর করছে দেশটি। তবে কুয়েতের অর্থনীতি এখনও 90% তেল নির্ভরই রয়ে গেছে। অতীতে রাজনৈতিক স্থবিরতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে নতুন কুয়েত 2035 পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে রয়েছে। তবে সরকার বর্তমানে কাঠামোগত সংস্কার, ব্যাংকিং, আবাসন এবং পর্যটন খাত ধীরে ধীরে প্রসারের মাধ্যমে অর্থনীতি বহুমুখীকরণের গতি আনার চেষ্টা করছে। আধুনিক যুগের অর্থনীতি হলো তথ্য প্রযুক্তি, পণ্যের বহুমুখীকরণ এবং ডিজিটাল লেনদেনের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি গতিশীল ব্যবস্থা। শুধুমাত্র একটি পণ্য বা ব্যবস্থার উপর নির্ভর করে অর্থনৈতিক ঝুঁকি বা অনিশ্চয়তা থেকে বের হয়ে আসছে উন্নত বিশ্ব। আর বৈশ্বিক বাজারের সাথে তাল মিলাতে সেই পথেই হাঁটছে পশ্চিম এশিয়া। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ। এবারে খেলার খবর। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ভারতের ইস্ট বেঙ্গল এফসির বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। মালয়েশিয়ার কোটা কিরাবালুর লিকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসি। তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি তারা। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন। ফরাসি সুপার কাপের ফাইনালে লেন্সের কাছে 1-0 গোলে হেরেছে টানা 4বারের চ্যাম্পিয়ন পিএসজি।
ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ও সুপার কাপে টানা 2 বারের চ্যাম্পিয়ন পিএসজি বড় অঘটনের শিকার হলো। 2 লাল কার্ডের ম্যাচে 1-0 গোলে জিতেছে গত মৌসুমে প্রথমবার ফরাসি কাপে চ্যাম্পিয়ন হওয়া দলটি। শুরুতে গোল হজম করার পর প্রায় 1 ঘন্টা 10 জনের প্রতিপক্ষ পেয়েও তা শোধ করতে পারেনি টানা 4 বারের ফরাসি সুপার কাপের চ্যাম্পিয়নরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।